আমার বাড়ি থেকে 1400 কিলোমিটার কিন্তু কমপ্লিট করেছি। ইউপিতে কিন্তু ময়ূর দেখতে পেয়ে গেছি, ওই দেখো। এদিকে সোয়া চলে গেলে কিন্তু চলে যাবে মথুরা বৃন্দাবন। ওয়েলকাম টু দিল্লি। দিল্লিতে এসে আমাদের এখন পরিস্থিতি হচ্ছে পুরো ঘেমে চান করে গেছি। গাড়ির ব্যাকলাইটগুলো দেখো, পুরো রাস্তাময় যেন ছড়িয়ে আছে। এখানকার রাস্তাগুলো কিন্তু সলিড, পুরো সেই পদ্ম ফুলের পাপড়ি যেরকম হয়, চারটে চারটে রিং। তো এই একটা রিংয়ে ঢুকলাম আমরা, পুরো গোল করে ঘুরে কিন্তু আমরা NH-44-এ উঠে যাব। ইন্ডিয়ার লংগেস্ট হাইওয়েতে উঠতে চলেছি আজকে আমরা। লাল কেল্লার ভিতরে যাচ্ছি আমরা এখন। এই হচ্ছে লাল কেল্লা। ওয়েলকাম টু হরিয়ানা। হোটেলে এসে মোবিল চেঞ্জ করা চলছে। এখানে রয়েছে মোবিল, আর এই রেঞ্জটা আমার এনেছিলাম বাড়ি থেকে, তো এখানে মোবিল ঢালা হবে। আজকে ঢালাই করা হচ্ছে আমি, আর দেখো তো পুরো ঘেমে চান করেছি, পাখা টাকা সব বন্ধ করে ম্যাগি রান্না করতে হচ্ছে। এক্সপ্রেসওয়েতে ঢোকার পর ভেবেছিলাম দাঁড়িয়ে একটু আমি ছবি তুলবো, একটু ভিডিও বানাবো বলে জাস্ট একটু আগে আমি দাঁড়িয়েছিলাম। দাঁড়ানোর সাথে সাথে বৃষ্টিটা এসছে দেখো। তো এই পর্যন্ত আসতে গিয়ে আমি প্রায় ভিজে গেছি। এখানে সব ট্যাঙ্গার সব ভিজে দেখতে পাচ্ছ। আর উপরে এরকম একটা ওভারব্রিজ রয়েছে, তার তলায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। তো যতক্ষণ না বৃষ্টি থামছে আমরা যাবো না, এখানে সাথে আবার খাবো, খেয়ে তারপরেই রওনা দেবো, এরকম একটা স্কিম আছে। কলকাতা থেকে লাদাখ সিরিজের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে আমরা যমুনা এক্সপ্রেসওয়ে পর্যন্ত একটা অ্যাডভেঞ্চারাস জার্নি করে এসে পৌঁছেছিলাম। যারা এখনও পর্যন্ত লাদাখ সিরিজের প্রথম পার্টগুলো দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো প্রতিটা পার্ট তোমরা দেখে আসো, তবে তোমরা প্রতিটা পার্টের সাথে প্রতিটা পার্টকে কিন্তু রিলেট করতে পারবে। আজকের জার্নিটা হবে দিল্লির উদ্দেশ্যে। জাস্ট ভিডিওটার সাথে জাস্ট জুড়ে থেকো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু-বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে বেশি শেয়ার করো। টাইম হচ্ছে 2:56, আর আমরা এখানে দাঁড়িয়ে ছাতু খেয়ে নিয়েছি। ছাতু খাওয়া কমপ্লিট হয়নি, তার আগে কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তো এখনকার বৃষ্টি হচ্ছে এইরকমই, যেখানে মেঘ সেখানে বৃষ্টি হচ্ছে, পুরো ঝমঝম করে পুরো ভাসিয়ে দিল, তারপরে আবার ঠান্ডা। তো বৃষ্টির পরেই আবার দেখতে পাচ্ছ সূর্য মামার দেখা পেয়ে গেছে। মথুরা 46 কিলোমিটার, আলিগড় হচ্ছে 144 কিলোমিটার, দিল্লি 176 কিলোমিটার। তারা বলতো দিল্লি বহুত দূর হে, তাদের জন্য একটা সুখবর, দিল্লিকে আমরা 176 কিলোমিটারে নামিয়ে আসতে পেরেছি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা দিল্লিকে পার করেও বেরিয়ে যেতে পারবো। এই যমুনা এক্সপ্রেসওয়ের ভিতরে কিন্তু পেট্রোল পাম্প রয়েছে, তবে পেট্রোলের দাম কিন্তু ইউপির তুলনায় বেশি। এর আগের বার আমি জানতাম না, তো একটা জায়গাতে তেল ভরিয়েছিলাম, তখন ইউপিতে পেট্রোলের লিটার ছিল 92 বা 93 এরকম কিছু হবে। আর এক্সপ্রেসওয়ের ভিতরে পেট্রোলের লিটার নিয়েছিল 110 টাকা না 11 টাকা। মানে বুঝতে পারছো কতটা হেরফের থাকে। ওই কারণে আমি আগে থেকে আমার গাড়িতে পুরো ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। আর তোমরা যারাই এই সমস্ত এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাবে, তো আগে থেকে ফুল ট্যাঙ্ক কিন্তু করে রাখবে, যাতে করে রাস্তায় কোনো রকম সমস্যা না হয়। মথুরা বাম দিকে, আলিগড় সোজা, দিল্লিও সোজা। তো সামনে থেকে কিন্তু মথুরা রাস্তাটা জাস্ট কাটিং নেমে যাচ্ছে বাম দিকে। যমুনা এক্সপ্রেসওয়ে নিয়ে নতুন করে কিছু বলার নেই, রোড কন্ডিশন তো পুরো ঝাঁ চকচকে রাস্তা, পয়সা নিচ্ছে বলে কথা। তো তোমাদের একটু মনে হতে পারে যে সামান্য 176 বা 200 কিলোমিটার যাওয়ার জন্য 245 টাকা দিয়ে বাম দিকে রাস্তা চলে, এটা গেল মথুরা বৃন্দাবন। তো আমরা আসার সময় কিন্তু এই মথুরা বৃন্দাবনেও ঢুকবো। যাওয়ার সময় কোনো প্ল্যানিং নেই, যাওয়ার সময় ডাইরেক্ট লাদাখ, আর আসার সময় আমরা সাইট সিইং করতে ফিরবো। তো আমরা যমুনা এক্সপ্রেসওয়েতে প্রায় 40-50 কিলোমিটার এসে গেছি। আর আসার পরে পিছনে দেখতে পাচ্ছ মথুরা বৃন্দাবনের রাস্তাটা এই যাচ্ছে নিচ দিয়ে, জাস্ট সামনে তোমাদের কাটিংটা দেখালাম। আর এদিকে সোয়া চলে গেলে কিন্তু চলে যাবে মথুরা বৃন্দাবন। তো মথুরা বৃন্দাবনও আমরা যাব। তো ফেরার পথে ওই সাইট সিনগুলো করার প্ল্যানিং রয়েছে। এখানে গরম কিন্তু প্রচণ্ড গরম রয়েছে, এখন প্রায় 3:30-4 বাজতে যাই। রোদের টেম্পার কিন্তু প্রচুর রয়েছে, প্রচুর। আর তোমাদের যে কথাটা বলছিলাম যে এখানকার রাস্তাটা কীভাবে অন্যরকম অন্যান্য হাইওয়ের থেকে, তো কাছ থেকে দেখাচ্ছে। আবার দেখো এই রাস্তাগুলোকে দেখতে পাচ্ছ কীরকম চিরা দাগ করা আছে। এই দাগগুলোর জন্য কিন্তু
ব্রেকিং সিস্টেম অনেকটাই হার্ড কাজ করে। তার সাথে সাথে একটা ডিফল্টও কিন্তু রয়েছে, সেটা হচ্ছে যে বাইকের টায়ার কিন্তু এখানে অনেক বেশি ক্ষয়। যারা এখানে রেগুলার যাতায়াত করে এইসব রোডেতে তাদের টায়ার মোটামুটি 1 বছর কাটবে হয়তো, তার মধ্যেই চেঞ্জ করে দিতে হয়। তো আমরা তো বছরে একবার আসি, টায়ার ক্ষয়ছে কি না ক্ষয়ছে বোঝা যাবে না। তবে বাবা গাড়িগুলো যাচ্ছে বুঝতে পারছো, জাস্ট শুধু চ্যাক চ্যাক করে আওয়াজ হচ্ছে আর স্যাট স্যাট করে বেরিয়ে যাচ্ছে বুলেটের মতো। কি আমরা দাঁড়িয়ে আছি মনে হচ্ছে কত না জোরে যাচ্ছে। তবে আমরাও যখন 80-90 যাচ্ছি তখন কিন্তু এইরকম স্পিড হবে হয়তো। যাই হোক চলো, এখানে আমরা 2-5 মিনিট দাঁড়াবো, জল টল খাবো, তারপর আবার কন্টিনিউ করবো। টাইম হচ্ছে 3:54 আর আমরা এখানে রেস্ট ফেস্ট নেওয়া কমপ্লিট করে বেরোচ্ছি আবারও। তো এখানে দাঁড়িয়ে কিন্তু বেশ মজা লাগছিলো, নিম গাছের তলায় একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। যত মথুরা বৃন্দাবনের বাস সব নামছে, নেবে ধাওয়ায় খাওয়া দাওয়া করছে। কত লোকের স্বপ্ন থাকে যে মথুরা বৃন্দাবন যাব, আর সেই মথুরা বৃন্দাবনকে ছেড়ে দিয়ে আমরা আরও আগের দিকে যাচ্ছি। পৌঁছে গেছি ইয়মুনা এক্সপ্রেসওয়ের সেকেন্ড টোল প্লাজা। এখানে আমাদের যে পার্চিটা দিয়েছে ওই পার্চিটাকে দেখাতে হবে, যেহেতু দিল্লি পর্যন্ত কেটেছি তো টাকা পয়সা দেওয়ার দরকার নেই, ওই পার্চিটা স্ক্যান করবে, করার পরে কিন্তু আমরা বেরিয়ে যেতে পারবো। যদি আমরা দিল্লি পর্যন্ত না কাটতাম তাহলে কিন্তু আমাদের এই বারবার টাকা দিয়ে যেতে হতো। ফাইনালি আমরা ইউপিতে কিন্তু ময়ূর দেখতে পেয়ে গেছি। ওই দেখো, ওই চলে গেল জঙ্গলে। সাবাস। এই প্রথম ময়ূর দেখলাম আমরা এই ট্রিপে। টাইম হচ্ছে 4:33 আর আমরা আমার বাড়ি থেকে 1400 কিলোমিটার কিন্তু কমপ্লিট করেছি। আর এখনকার পরিস্থিতি দেখো, এখন আমরা রাইড করছি ঠিক এইভাবে, পুরো পাহাড়টাকে একদম খেলিয়ে বসেছি। কারণ পাটা এইভাবে যখনই ব্যান্ড হয়ে থাকছে বেশিক্ষণ, তো হাঁটতে কিন্তু প্রচণ্ড ব্যথা করছে। মাঝে মাঝে এরম করে কিন্তু যেতে হবে আমাদেরকে, কিচ্ছু করার নেই। তো ইয়মুনা এক্সপ্রেসওয়েকে আমরা এখনও পর্যন্ত ছাড়তে পারিনি, এখন প্রায় 4:30 বাজতে যায়। আর এখান থেকে দিল্লির ডিস্টেন্স এখনও প্রায় 70-80 কিলোমিটার মতন হবে। তো প্রচণ্ড গরম, যার জন্য গাড়ি চালানো যাচ্ছে না, গাড়ি প্রচণ্ড ওভারহিটিং হচ্ছে। আর আমার গাড়ি তো এরকম অবস্থা হয়ে গেছে যে সাইডে যে পা রেখেছি, পায়ে পর্যন্ত আমি গরম লাগছে, পুরো ফিল হচ্ছে যে গরম আগুন উঠছে, ঠিক আছে। যার জন্য আমি আবারও দাঁড়িয়ে পড়লাম আর একটা গাছের তলায় দাঁড়িয়েছি। গাছ বলতে এরকম একটা কাগজ ফুলের গাছ রয়েছে, ফুলগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে। দেখো, আরে ভাই, এরকম হাইওয়ের ধারে এরকম সুন্দর কাগজ ফুলের গাছ, দারুণ। এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, তো রিসর্ভের সাথে কথা হলো যে এই গরমের মধ্যে আমরা পেট্রোল পাম্পে কীভাবে থাকবো। দাঁড়িয়ে আমরা সোনিপথে একটা হোটেল বুক করেছি। তো হোটেলের প্রাইসটা খুব একটা বেশি বলেনি, সোনিপথে আমরা 500 টাকাতে একটা রুম পেয়েছি। তো আজকে রাতটা ভালোভাবে ঘুম দেওয়া হবে। আর কাল থেকে যেহেতু আমরা মানালি পৌঁছেই যাচ্ছি, তো হোটেল নেওয়ার কোনো দরকার নেই, ঠান্ডা এলাকা আছে, আরামসে আমরা টেন্ট করে থাকতে পারবো। সেই হিসাব করেই একটা দিন আমরা এই ট্রিপে হোটেলটাকে অ্যাড করেছি। তো চলো, এখান থেকে 136 কিলোমিটার ডিস্টেন্স আছে আমাদের হোটেলের, তো হোটেলের দিকে যাওয়া যাক। তো আমাদের হোটেলের ডিস্টেন্স 136 কিলোমিটার বললাম আগেই। যেতে টাইম লাগবে দেখাচ্ছে 2 ঘন্টা 52 মিনিট। ময়ূরেরও সিগন্যাল দেওয়া রয়েছে এখানে, এত ময়ূর রয়েছে এখানে। তো ময়ূর মাঝে মাঝে রাস্তা ফাস্তায় উঠে পড়ে বলে এই সিগন্যালগুলো দিয়েছে আর কি। আমি রিসার্ভকে সবাই বলছিলাম যে যদি 400-500 টাকার মধ্যে হোটেল পাওয়া যেত তাহলে আজকের নাইটটা আমরা হোটেলে ভালোভাবে ঘুমোতে পারতাম। কারণ আগের দিন রাত্রিরে আমরা ভালোভাবে ঘুমোতে পারিনি, 2 থেকে 3 ঘন্টা ভালোভাবে ঘুম হয়েছে হয়তো। রিসার্ভ বললো যে চলো তাহলে আজকে একটা হোটেল নিয়েই নেওয়া হোক। তো আমরা ভাবলাম যে চলো তাহলে একটা হোটেল নিয়ে নিই। হোটেলে গিয়ে আবার কি খাওয়া দাওয়া করা যায় সেটাও চিন্তা করতে হবে আমাদের। তো যদি রান্নাবান্না করার জায়গা থাকে আর হাতে টাইম থাকে তাহলে ভাত বসিয়ে দেওয়া হবে, আর তার সাথে ডিম ফিম এনে ভুজিয়া বানিয়ে নেওয়া হবে। পৌঁছে গেছি এক্সপ্রেসওয়ের সেকেন্ড টোল প্লাজা, সম্ভবত এটাই শেষ টোল প্লাজা। তো এরপরেই কিন্তু আমরা দিল্লির জন্য নেমে যেতে পারবো। দেখা যাক, এখানে আবার পার্চি দেখাতে হবে, তারপরেই আমরা যেতে পারবো। সব লোকাল লোকগুলো ঢুকেই আরও দেরি করাচ্ছে। এখানে কারুর মাথায় একটা হেলমেট নেই।
এক্সপ্রেসওয়ের মতন জায়গাতে হেলমেট ছাড়াই ঘুরে বেড়াচ্ছে, কত রিস্ক। ও ঠিক, তো এটাই আমাদের শেষ কাগজ দেখাতে হলো। এরপরে আর কোথাও দিতে হবে না, এরপর জাস্ট আমরা বেরিয়ে যেতে পারবো টানা। প্রতিটা টোল প্লাজার বাইরেই কিন্তু এরকম খাবার দাবারের দোকান, টয়লেট ফয়লেট সমস্ত কিছু কিন্তু করা রয়েছে। তো এই এক্সপ্রেসওয়ের মধ্যে থাকাকালীন কোনো রকম সমস্যা কিন্তু হবে না, যদি পকেটে পয়সা থাকে। তো পকেটে পয়সা না থাকলে সব জায়গাতেই সমস্যা। এক্সপ্রেসওয়েটাকে ছাড়ার আগে আমরা একটু দাঁড়িয়ে 2-5 মিনিট গাড়িটাকে রেস্ট দিয়ে নেবো, কারণ তারপরে যে গাড়ি ছাড়বো একদম দিল্লি ফিল্লি পার করে শনিপথে গিয়েই দাঁড়াবো, এরকম একটা স্কিম আছে। কারণ দিল্লিতে কোনো রকম দাঁড়াবার ইচ্ছাও নেই আমার। বিকালের টাইমটা যমুনা এক্সপ্রেসওয়ের জাস্ট ভিউ দেখো, আকাশে একটা লালচে আভা রয়েছে, আর তার সাথে সাথে কিন্তু এরকম সুন্দর একটা রাস্তা, দু সাইডে পুরো গ্রিনারি ভর্তি। তোমাদের কি মনে হচ্ছে তোমরা আমার বাইকের পিছনে বসে আমার সাথে রাইড করছো? তোমাদের বাইকের পিছনে বসিয়েই কিন্তু আমি পুরো লেহ লাদাখ পর্যন্ত যাব এবং লাদাখের খুব সুন্দর সুন্দর সিনিক বিউটি কিন্তু এনজয় করাবো। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করো, একটা সুন্দর করে কমেন্ট করতে পারো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিও সবার প্রথমে কিন্তু পেয়ে যেতে পারো। আজকের হোটেলটা নেওয়ার কোনোরকম কিন্তু প্ল্যানিং ছিল না আমাদের, হঠাৎ করে দাঁড়িয়ে ভাবলাম যে এত গরম আমরা কিভাবে থাকবো। তো এই কথা চিন্তা করতে করতেই কি মন গেল, বলি একটু হোটেলে ফোন করে দেখা যাক যে কী রেট চলছে, তোমাদেরকে জানাতেও পারবো যারা হোটেলে থাকতে চাও। তো সেই কারণে অ্যাকচুয়ালি ফোনটা করেছিলাম, আর বললো যে 900 টাকা এসি এবং নন এসি 600 টাকা। তো 600 টাকাটাকে আমরা কমিয়ে 500 টাকাতে এনে ঠেকিয়েছি। বাড়িতে থাকলে আমরা আমাদের একবার ফুল ট্যাঙ্ক করালে মোটামুটি 1 মাস কিন্তু আমরা গাড়ি চালাতে পারি, আর এই ট্রিপে প্রতিদিন আমাদের 1 ট্যাঙ্কি করে তেল লাগছে, মানে জাস্ট ভাবা যায় পার ডে একটা ফুল ট্যাঙ্ক লাগবেই লাগবে। টাইম হচ্ছে 6:41, আর আমরা জাস্ট এক্সিটের একটু আগে দাঁড়িয়ে পড়েছিলাম, দাঁড়িয়ে একটু গাড়িটাকে রেস্ট দিয়ে নিলাম, কারণ এরপরে দিল্লি টিল্লিতে আমরা দাঁড়াবো না। যমুনা এক্সপ্রেসওয়েকে ছেড়ে দেওয়ার টাইম এসে গেছে। তো 7টা বাজতে যাই, আর সূর্যের আলো দেখে বুঝতে পারবে না যে কটা বাজে এখন। পুরো সূর্য এখনও পর্যন্ত ওই উঁচুতে কিন্তু রয়েছে। আমাদের ওদিকে এতক্ষণ সন্ধে হয়ে গেছে, আর এদিকে এখনও পর্যন্ত সূর্য উঠে রয়েছে, মানে বিকেলবেলা চলে এটাকে। থ্যাংক ইউ, ভিজিট এগেন। আমরা যখন যমুনা এক্সপ্রেসওয়ে শুরু করেছিলাম তখন ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে লেখা ছিল, আর এখন যেহেতু শেষ করছি এখানে লেখা রয়েছে থ্যাংক ইউ, ভিজিট এগেন। চলো, তো আমরা এখান থেকে এই লেফট সাইড নিয়ে নেবো, লেফটের রাস্তাটা চলে যাচ্ছে দিল্লির দিকে। তো প্রথমেই আমরা যাচ্ছি নয়ডাটাকে পার করব, তারপরে আমরা পুরো দিল্লি সিটিটাকে পার করে আমাদের যেতে হবে NH-44-এ। তো NH-44 আজকে ধরে নেব আমরা। NH-44 হচ্ছে ইন্ডিয়ার লংগেস্ট হাইওয়ে, যেটা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত কিন্তু রয়েছে। তো এরপর থেকে কিন্তু একটু জামজট পেতে পারি এবং রাস্তার ঘোর প্যাচ তো প্রচুর থাকবে। গুগল ম্যাপের রাস্তা যদি আমরা একটা মিস করি তাহলে দিল্লিতে কিন্তু আমাদের রাতে 9টা-10টা পর্যন্ত ঘোরাবে। তো চেষ্টা করব কোনো রকম ভুল না হয়, আমরা আরামসে বেরিয়ে যেতে পারি। ওয়েলকাম টু নয়ডা। তো ইউপিকে ছেড়ে আমরা অনেক কষ্টে নয়ডা এসে পৌঁছেছি, আর নয়ডাতে গাড়ির চাপ দেখো, ও একটা গাড়ির পিছনে একটা গাড়ি ঠেকে রেখে যাচ্ছে। দিল্লিতে ঢোকা মাত্র কিন্তু এই গাড়ির চাপ আরও ডবল হয়ে যাবে। এতক্ষণ আমরা গাড়ির নাম্বার দেখছিলাম ইউপি, এবার শুধু দেখো শুধু ডিএল আর ডিএল। ওরে বাবা, এই বাসগুলো থেকে সব সময় সাবধান থাকতে হয়। পুরো গায়ের ধারে এসে প্যাপা করছে, সামনে 4 চাকা অত যাচ্ছে, ও কি ওর মাথার উপর দিয়ে যাবে নাকি বোঝা যায় না। ওয়াও, নয়ডার বিল্ডিংগুলোকে দেখো খালি একবার, ও পুরো মাথা উঁচু করে দেখতে হবে। অ্যাডভান্টের কোনো অফিস টফিস হবে এটা। নয়ডা বলো বা দিল্লি, আমরা এমন সময় ঢুকে পড়েছি এখানে পুরো অফিস ছুটি হওয়ার টাইম, আর জাম প্রচুর পাবো। দিল্লিকে পার করতে করতে আমাদের পুরো দম বন্ধ হয়ে যাবে, এটুকু আমি এখান থেকেই বুঝতে পারছি। নয়ডাতে যদি এরম জাম লাগে, সূর্য ডুবে গেছে কিন্তু রাস্তা দিয়ে যে গরম ভাবটা উঠছে ওইটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কি পরিমাণে গরম থাকে। তো দুপুরবেলার দিকে যদি এখানে ঢুকতাম আমরা, আমাদের অবস্থা কিন্তু পুরো খারাপ হয়ে যেত। আর গাড়ি ঘোড়ার চাপগুলো তো বুঝতেই পারছো, এত গাড়ি চললে এমনিই পলিউশন হবে, এমনিতেই গরম বাড়বে। হ্যাঁ
ले लद्दाख 3 दिन 3 তো রাস্তাঘাটে এরকম সবাই দেখে কিন্তু আমাদের অ্যাপ্রিসিয়েট করছে, তার জন্য মন থেকে একটা আলাদাই আনন্দ আসছে। চলো, বাপ রে বাপ, এখানে তো পুরো লাল হয়ে আছে। ওরে বাবা, তারিখে এই এত লাগেজ নিয়ে এই জামের মধ্যে ফাঁসলে এই একটা সব থেকে বেশি বিরক্ত। দিল্লিতে এলে এই জিনিসটা একদম মিস হয় না। দেখো গাড়ির ব্যাকলাইটগুলো দেখো, পুরো রাস্তাময় যেন ছড়িয়ে আছে। বাপ রে বাপ, এক্সপ্রেসওয়ে ছাড়ার পর থেকে মানে রাস্তা যেন কমতেই চাইছে না। ওয়েলকাম টু দিল্লি। দিল্লিতে এসে আমাদের এখন পরিস্থিতি হচ্ছে পুরো ঘেমে চান করে গেছি, আর জাম তো লেগেই রয়েছে, কন্টিনিউ জাম থাকছে। তার মধ্যে দিয়ে আমাদেরকে এত লাগেজ নিয়ে জাস্ট যেতে হচ্ছে। মানে আমি বুঝতে পারছি না যে দিল্লিকে ছেড়ে আমরা কখন বেরোতে পারবো। আমরা আমাদের বাড়ি থেকে যখন বেরোই তখন বলি যে কলকাতাকে ছেড়ে কখন বেরোতে পারবো, আর এখন বলছি দিল্লিকে ছেড়ে কখন আমরা বেরোতে পারবো। তো দিল্লিতে পৌঁছানোর খুশি কিন্তু এতটুকু নেই আমার, কারণ খুশির থেকে কষ্টটা অনেক বেশি হয়ে যাচ্ছে। নিচ দিয়ে চলেছে যমুনা নদী, আর আমরা তার উপর দিয়ে ঠিক চলেছি এখন সোজা। এখনও 52 কিলোমিটার ডিস্টেন্স বাকি আমাদের হোটেলের, যেতে টাইম লাগবে দেখাচ্ছে এখনও 1 ঘন্টা 20 মিনিট। ওরে বাবা, তো 7টা 39 মানে 8টা বাজতে যায়, এখনও পর্যন্ত কিন্তু আকাশে আলো রয়েছে। একটু ফাঁকা পেয়েছি সবে, একটু আগে পর্যন্ত যা জাম ছিল। এই লোড গাড়ি নিয়ে জামে চালানোর যে কি কষ্টকর ব্যাপার, যে চালিয়েছে সেই আমার ফিলিংসটা বুঝতে পারবে। এখানকার রাস্তাগুলো কিন্তু সলিড, পুরো সেই পদ্ম ফুলের পাপড়ি যেরকম হয়, 4টে রিং। তো এই একটা রিংয়ে ঢুকলাম আমরা, পুরো গোল করে ঘুরে কিন্তু আমরা NH 44-এ উঠে যাব। ইন্ডিয়ার লংগেস্ট হাইওয়ে, তোমাদের ভাই ইন্ডিয়ার লংগেস্ট হাইওয়েতে উঠতে চলেছে আজকে। ও টার্নিংটা দেখো, মনে হচ্ছে পুরো পাহাড়েই চলে এসেছি আমরা এখানে। দিল্লির পাহাড়ি রোড। ওরে বাবা, পুরো গোল করে ঘুরছি, গোল করে সোজা কার্নেল, ওকে আজাদপুর সোজা। আমি ওয়েদার আপডেট দেখছিলাম যে দিল্লিতে নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে, এখানে এসে গরমে আমাদের অবস্থা জাস্ট খারাপ হয়ে যাচ্ছে। মানে কি বলবো তোমাদের, কি পরিমাণ যে গরম এখন লাগছে, রাস্তার যে তাপটা পুরো মুখে লাগছে, আর মুখটা পুরো জ্বালা জ্বালা করছে আমার। আমরা রয়েছি এখন রেড ফোর্টের একদম পাশে, আর আমাদের সামনেই দেখতে পাবে রেড ফোর্টটা দেখা যাচ্ছে। লাল কেল্লার ভিতর দিয়ে যাচ্ছি আমরা এখন। এই হচ্ছে লাল কেল্লা। চলো চলো ভাই। ওয়াও, লাল কেল্লার এখানে সব আলো টালো দিয়ে রেখেছে বলে আরও দারুণ লাগছে। এর আগের বার কিন্তু আমি দিনের বেলা ক্রস করেছিলাম, আর সন্ধ্যের টাইমে এই ফার্স্ট টাইম। দারুণ লাগছে। দিল্লির বাসগুলোকে দেখো, পুরো কাঁচের একদম এসি ফেসি লাগানো, আর আমাদের কলকাতার বাস উঠতে ইচ্ছা হবে না। তো জাম কিন্তু কন্টিনিউ খেয়েই চলেছে ভাই, খেয়েই চলেছি। দিল্লি থেকে বেরোবার জন্য এই জামের মধ্যে জাস্ট রেস হচ্ছে, এখন রেস হচ্ছে। টাইম হচ্ছে 8:36, আর আমরা দিল্লিতে এখন শুধু লেফট রাইট করে শুধু প্যারেড করছি। মানে কি বলবো, রাস্তার এত ঘোর প্যাচ এই দিল্লিতে বিশেষ করে, যে আমি কখনো দেখিনি। কলকাতার রাস্তা এর থেকে অনেক ভালো, অনেক ভালো। ওফ, একবার ডান দিকে যেতে হয়, একবার বাম দিকে যেতে হয়, খালি এই করি আর কি। চলো, এখান থেকে এখনও পর্যন্ত আমাদের হোটেলের ডিস্টেন্স 35 কিলোমিটার কিন্তু বাকি আছে। এই দেখো আবার বাম দিকে কার্নেল, বাম দিকে রোহিণী সোজা। ওকে, তো আমরা এই বাম দিকে নিয়ে নিলাম ইনার রিং রোডেতে, আর কোনো চাপ নেই। এরপরে পানিপথ এক্সপ্রেসওয়েতে উঠে যাব আমরা, আর এতটা লেফট রাইট করতে হবে না কমসে কম। ইনার রিং রোডটা পার করার পরে যেন এবারে গাড়ি চালাতে এবারে মজা লাগছে। তো এখান থেকে পানিপথ হচ্ছে 68 কিলোমিটার, আর সোনিপথ হচ্ছে 23 কিলোমিটার। তো সোনিপথে কিন্তু আজকে আমাদের হোটেল রয়েছে, তো কখন গিয়ে পৌঁছাই কে জানে, 9টা অলরেডি বাজতে যায়। আমাকে আজকে আবার গিয়ে মোবিল চেঞ্জ করতে হবে, তো অনেকটাই কিন্তু টাইম লেগে যাবে। দিল্লির জামেতে পুরো টাইম সব নষ্ট করে দিল ভাই। আমাদের এতক্ষণ হোটেলে গিয়ে শুয়ে থাকার পালা ছিল। ওরে বাবা, পিছনে বাস হয়ে গেছে আবার। সাইড দে ভাই, সাইড দে, যাও 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 কাকা, চল যাও।
তোমাদের সব সময় তাড়া থাকে, সব সময়, কোনো একটা সময় এরম নেই যে বাসে তাড়া নেই। ওয়েলকাম টু হরিয়ানা। তো আমরা হরিয়ানাতে কিন্তু এন্টার করে গেলাম দিল্লিকে ছেড়ে। চলো, তো এই NH-44-এ নর্মাল হাইওয়ে বলো, এক্সপ্রেসওয়ে বলো, ওর সাথে কিন্তু এই NH-44-এর তুলনা করলে সেটা কিন্তু একদমই মূর্খমি হবে। তার কারণ হচ্ছে একটাই, যে NH-44 হচ্ছে সব থেকে বিজি হাইওয়ে। 4 চাকার স্পিড মিনিমাম 100+ থাকেই থাকে। তো এখানে তুমি যত স্পিডে থাকবে তত তোমার জন্য সেফটি। এখানে কিন্তু কম স্পিডে থাকলে তাহলে কিন্তু অবস্থা খারাপ করে দেবে পিছনের গাড়িগুলো এসে। আজকে একই দিনে আমরা ইউপিকে ক্রস করলাম, ক্রস করে ঢুকলাম নয়ডা, নয়ডাকে পার করে ঢুকলাম দিল্লি, দিল্লিকে পার করে ঢুকে পড়েছি হরিয়ানাতে। তো গাড়ি কিন্তু যেভাবে চালানো হচ্ছে জাস্ট ফাটাফাটি। NH-44-কে ছেড়ে দিয়ে আপাতত লেফট সাইডে নিচ্ছি আমাদের হোটেলের দিকে। কালকে কিন্তু আমাদের NH-44 দিয়েই যেতে হবে। তো এই সোজা চলে গেলেই কিন্তু আমরা চণ্ডীগড়, মানালি ফানালি সাইডে সব চলে যাব। তো আজকে যেহেতু হোটেলটা বুক করা হয়েছে এই সাইডে, তো সেই কারণে আমাদের এতটা ভিতরে যেতে হচ্ছে আর কি। সামনে একটা পেট্রোল পাম্প দেখে আমরা সব ঠান্ডা জল টল ভরে নিয়েছি, কারণ হোটেলে জল দেবে কি না দেবে তার ঠিক নেই। আর আমাদের হোটেলটা কিন্তু একটু ভিতরেই হয়ে গেছে, 8-9 কিলোমিটার প্রায় ভিতরে যেতে হচ্ছে। কালকে সকালে আবার এই 8-9 কিলোমিটার কিন্তু ব্যাকে এসে আবার NH-44-এ কানেক্ট করতে হবে। চলো আগে হোটেলে যাই, তারপর বাকি কথা হবে। 2000 years later. হোটেলে এসে মোবিল চেঞ্জ করা চলছে। এখানে রয়েছে মোবিল, আর এই রেঞ্জটা আমার এনেছিলাম বাড়ি থেকে, তো এখানে মোবিল ঢালা হবে। হ্যাঁ, সব থেকে ভালো। তো মোবিল ড্রেন হচ্ছে, দেখো হোটেলে এসেই আগে এই কাজটা করতে হচ্ছে। ওই কি খুললে তুমি? হ্যাঁ, কি খুললে? নাটটা আটকে গেছে, নাটটা না মোবিলে পড়ে যাবে, যেন আমি আস্তে আস্তে তো মোবাইলে পড়ে গেলে ও গরম তো হবে, কম গাড়ি চলেছে, এক প্লাস্টিক মোবিল হবে। এখানে আমাদের গাড়ির মোবিল চেঞ্জ করা চলছে দুজনে, আর আজকে আবার চেন লিপও কোথাও কিছু তাই ধরি তো। আমার গাড়ির চেন লুপ করতে হয়, কটকট কটকট করছে, আমার গাড়ির একটু লিপ দিতে হবে। টাইম হচ্ছে এখন 11টা 34, আর হোটেলে আমরা চেক ইন করে সবার প্রথমে যে কাজটা করলাম সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ। আমাদের নিজেদের অত যত্ন নিইনি যতটা বাইকের যত্ন নিতে হয় এই সমস্ত লং রাইডে। তো বাইকের যত্ন না নিতে পারলে কিন্তু এই সমস্ত রাইডে প্রচুর সমস্যা হবে। আর আমরা রয়েছি এখন হরিয়ানা সোনিপথে, আর এখান থেকে কালকে জার্নি হবে মানালির উদ্দেশ্যে। তো কালকের ব্লগটা দেখতে একদমই মিস করো না, কালকে জাস্ট ফাটাফাটি কিছু ভিউ আসতে চলেছে। আর এখন সবার প্রথম যে কাজ, 11:30 বাজার পর আমাদের খাওয়া দাওয়ার কথা মনে পড়েছে। তো ওখানে ম্যাগি ট্যাগি সব রাখা রয়েছে, ম্যাগি ট্যাগি রান্না করা হবে, খাওয়া হবে, তারপরে লম্বা ঘুম দেবো। সকালবেলা যখন চোখ খুলবে তখনই আমরা রাইডটা স্টার্ট করবো। আজকে ভালোই করা হচ্ছে আমি, আর দেখতে তো পুরো ঘেমে চান করে পাখা টাকা সব বন্ধ করে ম্যাগি রান্না করতে হচ্ছে। আর ম্যাগিটা হয়েছে একবার দেখাও, ম্যাগিটা যা ফাটাফাটি সেন্ট উঠেছে। তো মোটামুটি আজকে রাত্রের খাবারটা যা জমে যাবে। তো এটা যদিও ঠান্ডা দেশে হলে আরও জমতো বেশি, গরমের মধ্যে ম্যাগি খাওয়াটা ঠিক নয়। তবে আমরা রাতে যেহেতু শোবো তো অতটা চাপ নেই আমাদের। তো আমাদের ম্যাগি ট্যাগি রান্না করা তো কমপ্লিট। তবে হরিয়ানাতে এসে যে রুমটা নিয়েছি সেই রুমটা তোমাদের ট্যুর দেওয়া হয়নি। যদি তোমরা এই সব রুটে আসো তো এই রুমটা নিতে পারো, কম বাজেটের মধ্যে মোটামুটি চলে যাবে। তো একবার দেখি কী কী রয়েছে এখানে। এখানে এরকম একটা বড় সাইজের বেড রয়েছে, 2 থেকে 3 জন থাকা যাবে। ওদিকে খাবার টাবার দেওয়া রয়েছে মালপত্র রাখার জন্যে। আর উপরে এরকম ফ্যান চলছে, তার সাথে চলছে এখানে কুলার। তো কুলারের ফ্যাসিলিটিও কিন্তু রয়েছে এখানে, প্রতিটা হোটেলেই কিন্তু কুলার তোমরা পেয়ে যাবে। আর ওয়াশরুম যদি দেখাই তোমাদেরকে, আমাদের এদিকে ঠিক ওয়াশরুম রয়েছে, হচ্ছে ওয়াশরুম রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন, অসুবিধা নেই, ভালোই। বাজেটের মধ্যে তো আমার মনে হয় যে বেস্ট। আর আমরা শুধু রাতটুকুই কাটাবো, জাস্ট শুধু একটু ঘুমাবো আর সকালবেলা আবারও বেরিয়ে পড়বো। তো সেই কারণে আর বেশি হোটেল খুঁজিনি। এর আগের বছরেও আমরা কিন্তু সেম হোটেলেই ছিলাম, আর এবারেও এই হোটেলটাই চলে এসেছি। তো চলো আজকে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধু ফ্যামিলি মেম্বারের সাথে বেশি বেশি শেয়ার করো। এবং নেক্সট এপিসোডগুলো দেখতে একদমই মিস করো না, কারণ কাল থেকে কিন্তু পাহাড়ের প্রথম দর্শন পেতে চলেছ মানালির। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, ও হো হো হো, পাহাড়টার মাথায় মেঘগুলো জাস্ট বসে আছে দেখো,
মনে হচ্ছে এখানেই স্নো ক্যাপ মাউন্টেন হয়ে আছে।